আজকে আমরা স্টার্ট করব এলএম কার্ভ। আইএস কার্ভ আমরা কমপ্লিট করেছি। আমরা আইএস কার্ভের ডিরাইভেশন, অ্যালজেব্রিক ডিরাইভেশন, গ্রাফিক্যাল ডিরাইভেশন, আইএস কার্ভের স্লোপ কিভাবে ক্যালকুলেট করতে হয়, আইএস কার্ভের ইন্টারসেপ্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, আইএস কার্ভ কখন শিফট করে যাবে, আপওয়ার্ড শিফট করে যাবে বা ডাউনওয়ার্ড শিফট করে যাবে, কখন আইএস কার্ভের স্লোপ বেড়ে যাবে কমে যাবে, এগুলো আমরা অলরেডি করেছি। আজকে আমরা এলএম কার্ভ স্টার্ট করব। ওকে, সো yes, from here we are actually starting the concept of LM curve. Let me just yeah, যখন আমরা LM curve পড়ছি তখন LM curve is basically a curve যেখানে আমরা মানি সাপ্লাই আর মানি ডিম্যান্ড নিয়ে আলোচনা করব। এলএম কার্ভ এমন একটা কার্ভ যে কার্ভের প্রত্যেকটি পয়েন্টে মানি সাপ্লাই আর মানি ডিম্যান্ড ইকুয়াল থাকে। আমি তোমাদেরকে এই বিষয়টি অলরেডি কিন্তু পড়িয়েছি যে এলএম কার্ভ এমন একটা কার্ভ যে কার্ভে মানি সাপ্লাই আর মানি ডিম্যান্ড ইকুয়াল থাকে। মানে আমি ধরো এখানে যদি এলএম কার্ভটা আঁকি, এই এলএম কার্ভের প্রত্যেকটি পয়েন্টে কি হবে, এই এলএম কার্ভের প্রত্যেকটি পয়েন্ট এ হোক, বি হোক, সি হোক, প্রত্যেকটি পয়েন্টে মানি সাপ্লাই আর মানি ডিম্যান্ড ইকুয়াল হবে। মানি সাপ্লাই আর মানি ডিম্যান্ড ইকুয়াল হবে। এলএম কার্ভ আঁকার আগে আমরা কিছু অ্যাজাম্পশনস ধরে নেব যে মানি সাপ্লাই এক্সোজেনাস মানে বাইরে থেকে সেটা দেওয়া থাকে, সেটাকে আমরা কন্ট্রোল করা মানে সেটাকে আমরা বের করতে পারবো না, সেটাকে আমরা কোনোভাবে ক্যালকুলেট করব বা সেটা অন্য কয়েকটা ফ্যাক্টরসের দ্বারা ডিটারমাইন্ড হবে বা সেটা বিভিন্ন ভ্যারিয়েবলসের দ্বারা আলটিমেটলি ক্যালকুলেটেড হবে, এরকম কোনো ব্যাপার নেই। সেটা বাইরে থেকে দেওয়া থাকে এবং মানি সাপ্লাই এক্সোজেনাস বাইরে থেকে দেওয়া থাকে। মানি সাপ্লাইকে কন্ট্রোল করে কে? সেন্ট্রাল ব্যাংক করে। মানি সাপ্লাই কতটা হবে সেটা ঠিক করে সেন্ট্রাল ব্যাংক, অন্য কোনো ফ্যাক্টরের দ্বারা এটা ঠিক হয় না, বা ইন্টারেস্ট রেট বা ইনকাম কোনো কিছুর দ্বারাই এটা ইনফ্লুয়েন্সড হয় না। অর্থাৎ ইনকাম বেড়ে গেলে যে মানি সাপ্লাই বেড়ে যাবে বা ইন্টারেস্ট রেট বেড়ে গেলে মানি সাপ্লাই কমে যাবে বা বেড়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। রিয়েল মানি ডিম্যান্ড অর্থাৎ আমরা কত টাকা ডিম্যান্ড করছি, আমরা কতটা মানি ডিম্যান্ড করছি ইন দ্য সেন্স কতটা মানি আমাদের হাতে রাখতে চাইছি, সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা আমার ইনকামের উপর ডিপেন্ড করে, রাইট? যে আমার ইনকাম যদি বেশি হয় তাহলে তোমাদের কি মনে হয় যার ইনকাম ধরো 10,000 টাকা, সে কত টাকা হাতে রাখতে চাইবে? সে হয়তো হাতে রাখতে চাইছে 7,000 টাকা। এই 7,000 টাকাটা কি? এই 7,000 টাকাটা হচ্ছে ওর মানি ডিম্যান্ড। যে টাকাটা আমরা হাতে রাখতে চাই ওই টাকাটাকে আমরা বলছি মানি ডিম্যান্ড। আর কারোর ইনকাম ধরো 30,000 টাকা, সে কত টাকা হাতে রাখতে চাইবে? সে হাতে রাখতে চাইবে কম করে হলেও 20,000 টাকা। তাহলে যার ইনকাম বেশি সে বেশি টাকা হাতে রাখতে চাইছে এবং তার মানে তার মানি ডিম্যান্ডও বেশি। তো এখানে এই ওয়াই, ইনকাম যার বেশি মানি ডিম্যান্ডও তার বেশি। তো ইনকাম যেই বেড়ে যায় মানি ডিম্যান্ড অর্থাৎ হাতে টাকা রাখার প্রবণতা বা ডিম্যান্ড সেটাও বেড়ে যায়, আবার ইনকাম কমে গেলে মানি ডিম্যান্ড হাতে টাকা রাখার ডিম্যান্ডটাও কমে যায়। ওকে, তো সেই কারণেই বলা হচ্ছে যে রিয়েল মানি ডিম্যান্ড অর্থাৎ হাতে আমরা কতটা টাকা রাখতে চাইছি বা পকেটে আমরা কতটা ক্যাশ রাখতে চাইছি সেটা পজিটিভলি ডিপেন্ড করে ইনকামের উপর আর নেগেটিভলি ডিপেন্ড করে ইন্টারেস্ট রেটের উপর। কীভাবে? ভাবো যার ইনকাম 10,000 টাকা, ঠিক আছে, সে যার ইনকাম 10,000 টাকা সে দেখলো যে ব্যাংকে এখন ইন্টারেস্ট রেট চলছে, এই 30,000 টাকার ইনকামটা এই মুহূর্তে আর দরকার নেই আমাদের। ধরো এই একজন ব্যক্তি আছে যার ইনকাম 10,000 টাকা এবং মার্কেটে ইন্টারেস্ট রেট চলছে 10%। তো সে হয়তো এখন চাইবে যে আমি ব্যাংকে 10% ভালোই ইন্টারেস্ট রেট দিচ্ছে ব্যাংক, তো আমি একটা কাজ করি, আমি 3,000 টাকা ব্যাংকে রেখে দিই, সেভ করি। এবার যদি ও দেখতে পায় যে ইন্টারেস্ট রেটটা 10% না এখন 25% দিচ্ছে ব্যাংক, তাহলে ও নিশ্চয়ই ব্যাংকে বেশি টাকা রাখতে চাইবে। ও বলবে যে 25% দিচ্ছে, তাহলে এখন বেশি সেভিং করে নিই, তাহলে আমি পরবর্তী সময় ভালো ইন্টারেস্ট পাবো। তো এখন হয়তো ব্যাংকে 5,000 টাকা রেখে দিতে চাইবে, 3,000 টাকা না। তো আমি হাতে কতটা রাখতে চাইছি, আমি প্রথম কেসটা যদি ধরি যেখানে ইন্টারেস্ট রেট 10% ছিল এবং ও ব্যাংকে 3,000 টাকা জমা রাখলো, সেক্ষেত্রে ওর মানি ডিম্যান্ড কত? মানি ডিম্যান্ড ইন দ্য সেন্স হাতে কত টাকা থাকলো, সেক্ষেত্রে মানি ডিম্যান্ড অর্থাৎ হাতে বা পকেটে ওর টাকা থাকলো 7,000, রাইট? আবার
যদি এই কেসে চলে আসি, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায় 25% হয়ে যাওয়ায় ও ব্যাংকে 5,000 টাকা রেখে দিল, তাহলে হাতে ওর কত টাকাই থাকলো? 5,000ই থাকলো, কারণ টোটাল 10,000 টাকা ওর স্যালারি বা ইনকাম। তাহলে হাতে টাকা রাখার যে ডিম্যান্ড, হাতে কত টাকাও রাখতে চাইছে, ইন্টারেস্ট রেট যেই 10 থেকে 25 হয়ে গেল, হাতেও কিন্তু দেখো কম টাকা রাখতে চাইছে, ওর মানি ডিম্যান্ড কিন্তু কমে গেল, 7,000 থেকে 5,000 হয়ে গেল। তাহলে মানি ডিম্যান্ড অর্থাৎ আমরা হাতে কত টাকা রাখতে চাইছি সেটা নেগেটিভলি ডিপেন্ড করছে কিসের উপরে? ইন্টারেস্ট রেটের উপরে। ইন্টারেস্ট রেট যত বেড়ে যায় আমরা হাতে তত কম টাকা রাখতে চাই। ওকে, আচ্ছা, মানি মার্কেট কখন ইকুইলিব্রিয়াম? মানি ডিম্যান্ডকে কীভাবে লেখা হচ্ছে এখানে? মানি ডিম্যান্ডকে লেখা হচ্ছে যে মানি ডিম্যান্ড ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই মাইনাস এইচ ইন্টু আই বা এইচ অফ আই হিসেবে ওটাকে লেখা হয়। আমি এটাতে আসছি। আর মানি মার্কেট কখন ইকুইলিব্রিয়ামে থাকে? যখন মানি সাপ্লাইটা কিন্তু এখানে রিয়েল মানি সাপ্লাই। দেখো এইটা হচ্ছে নমিনাল মানি সাপ্লাই, আর মানি সাপ্লাইকে যদি আমি প্রাইস দিয়ে ভাগ করে দিই তাহলে ওটা হয়ে যাবে রিয়েল মানি সাপ্লাই। এটা তোমরা অলরেডি জানো যে আমি যখন তোমাদেরকে জিডিপি পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে নমিনাল জিডিপিকে প্রাইস দিয়ে ভাগ করে দিলে ওটা হয়ে যায় রিয়েল জিডিপি। কোনো কিছুকেই যদি তুমি প্রাইস দিয়ে ডিভাইড করে দাও ওটা হয়ে যাবে রিয়েল। সো মানি সাপ্লাইকে যদি প্রাইস দিয়ে ভাগ করে দিই ওটা হয়ে যাবে রিয়েল মানি সাপ্লাই। তো রিয়েল মানি সাপ্লাই আর মানি ডিম্যান্ড হিসেবে কি লেখা হয়েছে, এই ইকুয়েশনটা কীভাবে আসলো আমি দেখাবো তোমাদেরকে, কিন্তু মানি ডিম্যান্ডের ইকুয়েশনটা কি? কে ওয়াই মাইনাস এইচ আই, রাইট? তো রিয়েল মানি সাপ্লাই এটা কিসের সমান? রিয়েল মানি ডিম্যান্ডের ইকুয়াল বা মানি ডিম্যান্ডের সমান। এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, মানি মার্কেটের ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ওকে, সো আমি জাস্ট একটা সিম্পল জিনিস তোমাদেরকে এখানে দেখাতে চাইছি। এই ইকুয়েশনটা আমি পরে দেখাবো, কেননা এটা অ্যালজেব্রিক পার্টে যখন আমরা মানি সাপ্লাই পড়বো তখন আসবে। তো একটা জাস্ট জিনিস আমি তোমাদেরকে খুব সিম্পল একটা জিনিস একটু বলে দিই। ধরো 10,000 টাকা তোমার ইনকাম। এই 10,000 টাকার মধ্যে তুমি খরচ করার জন্য, অর্থাৎ ডেইলি ট্রানজ্যাকশান করার জন্য 6,000 টাকা ইউজ করছো। 6,000 টাকা আগে থেকেই সাইড করে রাখলে। কেন? কারণ তুমি জানো সারা মাসে তুমি স্যালারিটা একবারই পাবে, প্রত্যেক দিন পাবে না। তো এই 6,000 টাকা তোমাকে সারা মাসে খরচ চালাতে হবে, অফিস যেতে হবে, বাস ট্রামের ভাড়া, জিনিসপত্র কিনতে হবে, বাড়ির সংসারের জিনিসপত্র কিনতে হবে, এটা ওটা কিনতে হবে। তো সব ট্রানজ্যাকশান করার জন্য তুমি 6,000 টাকা জমিয়ে রাখলে। এটাকে বলা হয় ট্রানজ্যাকশনারি ডিম্যান্ড। ট্রানজ্যাকশনারি ডিম্যান্ড অর্থাৎ ডেইলি ট্রানজ্যাকশান করার জন্য আমরা পকেটে যে টাকাটা রাখতে চাই বা যে মানির ডিম্যান্ডটা আমরা করে থাকি সেটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশনারি মানি ডিম্যান্ড। MTD দিয়ে লিখলাম। 6,000 টাকার মধ্যে 1,000 টাকা তুমি হয়তো আলমারিতে তুলে রাখবে। কী জন্য আলমারিতে তুলে রাখতে পারো? ব্যাংকে রেখে দিতে পারো FD করে। মোট কথা তুমি কী জন্য এই টাকাটাকে সরিয়ে রাখলে? যে যদি আমার কোনো সময় হেলথ ইস্যুস হয় বা আমার বাড়ির কারোর কোনো হেলথ ইস্যুস হয় বা কোনো সাডেন এমার্জেন্সি হয়, সেক্ষেত্রে যেন আমি এই টাকাটা বের করে খরচ করতে পারি। তো এটা তুমি প্রিকশনের জন্য সরিয়ে রাখলে। এই টাকাটা আমাদের কেন দরকার হলো? প্রিকশনের জন্য। তো এটাকে বলা হয় প্রিকশনারি মানি ডিম্যান্ড। MPD দিয়ে লিখলাম, মানি প্রিকশনারি ডিম্যান্ড। আর বাকি 3,000 টাকা নিয়ে তুমি বসে আছো যে সেভ করবে, ব্যাংকে রাখবে। কিন্তু ব্যাংকে তুমি কিন্তু সবসময় টাকাটা রাখছো না। তুমি কখন রাখছো? তুমি অপেক্ষা করছো যে কখন ইন্টারেস্ট রেটটা তুমি ভালো পাবে। তুমি অপেক্ষা করছো যে কখন তুমি ইন্টারেস্ট রেটটা ভালো পাবে। যেই মুহূর্তে ইন্টারেস্ট রেটটা ভালো পাবে সেই মুহূর্তে তুমি টাকাটা ব্যাংকে রাখবে। এবং এই মানি ডিম্যান্ডটাকে কি বলা হচ্ছে? স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড। অর্থাৎ এই টাকাটা, এই মানি ডিম্যান্ড বা এই টাকাটা আমরা হাতে রাখতে চাইছি ক্যাশ হিসেবে কি করার জন্য? ইন্টারেস্ট রেট যেই আমরা ভালো দেখতে পাবো, ইন্টারেস্ট রেটটা যেই আমরা ভালো পাবো সেই মুহূর্তে আমরা এই টাকাটাকে ব্যাংকে ফেলে দেবো। তো স্পেকুলেটিভ মানি ডিম্যান্ডটা অ্যাকচুয়ালি কি? যে একটা টাকা আমরা হাতে রাখতে চাই, একটা টাকা আমরা হাতে রাখতে চাই যেটা আমরা ইন্টারেস্ট রেট ভালো পেলেই অর্থাৎ বেশি পেলেই ব্যাংকে ফেলে দেব। সেই মানি ডিম্যান্ড বা সেই টাকার ডিম্যান্ডটাকে বলা হয় স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড। তো ইন্টারেস্ট রেট যেই বেড়ে গেল, ধরো ইন্টারেস্ট রেট প্রথমে আছে 10%, তুমি বললে না আমার আরও বেশি ইন্টারেস্ট রেট দরকার, আমি এখন এই মুহূর্তে ব্যাংকে টাকা ফেলবো না। তো তোমার স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড 3,000ই আছে, তুমি এই টাকাটাকে ব্যাংকে ফেললে না, এই টাকাটাকে নিজের কাছে রেখে দিয়েছো। ইন্টারেস্ট রেট যদি বেড়ে হয়তো দেখলে 25% হয়ে গেল, তুমি
2,500 টাকা ব্যাংকে ফেলে দিলে এবং এখন তোমার স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড 500 টাকা তোমার কাছে এখনও পড়ে আছে। কেন? কারণ যদি ইন্টারেস্ট রেট আরও বাড়ে তুমি এই 500 টাকাকেও ব্যাংকে ফেলবে। তাহলে কত টাকা ব্যাংকে ফেলে দিচ্ছ সেটা কিন্তু স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড না। এই জায়গায় অনেকের ডাউট থাকে, সবাই ভাবে যে টাকাটা ব্যাংকে ফেলে দিলাম সেটা স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড না। যে টাকাটা আমি ব্যাংকে ফেলার জন্য আমার হাতে রেখে দিয়েছি, যেই টাকাটাকে আমি ব্যাংকে ফেলার জন্য আমার হাতে রেখে দিয়েছি এবং অপেক্ষা করছি যে ইন্টারেস্ট রেট বাড়লে তবে ব্যাংকে ফেলবো, সেই টাকাটা হচ্ছে আমার স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড। যত আমার ইন্টারেস্ট রেট বেড়ে যায় তত আমি কি করি, এই স্পেকুলেটিভ মানি ডিম্যান্ডটাকে কমিয়ে দিই। স্পেকুলেশন করার জন্য, অর্থাৎ টাকাটাকে ব্যাংকে রাখার জন্য যে আমার ডিম্যান্ডটা সেটা আমি কমিয়ে দিই, কারণ আমি টাকাটা ব্যাংকে রেখে দিচ্ছি। তাহলে যত ইন্টারেস্ট রেট বেড়ে যাবে তত আমি আর স্পেকুলেশন করার জন্য, অর্থাৎ ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট পাওয়ার জন্য টাকা হাতে ধরে রাখতে চাইবো না, মানি ডিম্যান্ড হাতে রাখতে চাইবো না, ওই টাকাটাকে ব্যাংকে ফেলে দিতে চাইবো। তো যত ইন্টারেস্ট রেট বাড়বে আমার স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড তত কিন্তু কমবে, কারণ ওই টাকাটা আমি হাতে রেখে দিতে চাইবো না, ওই টাকাটা আমি ব্যাংকে ফেলে দিতে চাইবো। ওকে, সো এবার এলএম কার্ভটাকে আমরা অ্যালজেব্রিক্যালি ডিরাইভ করব। প্রথমে স্টেপ 1 যেরকমভাবে আমরা আইএস কার্ভ করেছি সেইভাবেই করব। এই অ্যাক্সিসে প্রথমে আমরা স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড নেব, আর এই অ্যাক্সিসে আমরা নেব হচ্ছে ইন্টারেস্ট রেট। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে বললাম যে ইন্টারেস্ট রেট যেই বেড়ে যায় সেই কি হয়, ইন্টারেস্ট রেট বেড়ে গেলে স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড কমে যায়। কেন? আমরা হাতে আর টাকা রাখতে চাই না, আমরা স্পেকুলেশনের জন্য টাকার ডিম্যান্ড করতে চাই না, স্পেকুলেশনের জন্য টাকাটা হাতে জমিয়ে রাখতে চাই না, আমরা ওই টাকাটা ব্যাংকে ফেলে দিতে চাই। তো যত ইন্টারেস্ট রেট বেড়ে যায় স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড কমে যায়, যত ইন্টারেস্ট রেট কমে যায় স্পেকুলেটিভ মানি ডিম্যান্ড বেড়ে যায়। রাইট? তো নেগেটিভ রিলেশন। তো কার্ভটা কীরকম দেখতে হবে? কার্ভটা হবে কিন্তু এরকম দেখতে। আচ্ছা, আমি আইএস কার্ভটা পুরো সুন্দর করে করিয়েছি, এটাকে আমি আর অত ডিটেলে করাবো না, বিকজ তোমরা এবার পারবে এটা করতে। স্টেপ 2তে আমি কি করব, স্টেপ 2টা এখানে আমি নিচ্ছি। স্টেপ 2তে আমি এই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে স্পেকুলেটিভ মানি ডিম্যান্ডই রাখবো, আর এই অ্যাক্সিসে আমি কি করব, এই অ্যাক্সিসে আমি নিয়ে আসব হচ্ছে ট্রানজ্যাকশনারি মানি ডিম্যান্ড, ট্রানজ্যাকশনারি মানি ডিম্যান্ড। ওকে, এবার তোমরা ভেবে দেখো যে ট্রানজ্যাকশনারি মানি ডিম্যান্ড অর্থাৎ আমি ট্রানজ্যাকশন করার জন্য কত টাকা রাখতে চাইছি, আর স্পেকুলেশন করার জন্য অর্থাৎ ব্যাংক থেকে ইন্টারেস্ট তোলার জন্য কত টাকার ডিম্যান্ড করতে চাইছি, দুটোর মধ্যে রিলেশনটা কি হবে। তো আমার ইনকাম ধরো 10,000 টাকা, আমি ধরে নিলাম যে কোনো প্রিকশনারি ডিম্যান্ড নেই। ইকোনমিতে দু ধরনেরই ডিম্যান্ড আছে মানি ডিম্যান্ড, একটা মানুষ ট্রানজ্যাকশন করার জন্য করছে আর একটা মানুষ স্পেকুলেশন করার জন্য করছে, অর্থাৎ ইন্টারেস্ট রেট পাওয়ার জন্য করছে। তাহলে ধরো আমার 10,000 টাকা ইনকাম, 7,000 টাকা আমি ট্রানজ্যাকশন করার জন্য ডিম্যান্ড করছি, 7,000 টাকা আমি ট্রানজ্যাকশন করার জন্য ডিম্যান্ড করছি, আর 3,000 টাকা আমি স্পেকুলেশন করার জন্য ডিম্যান্ড করছি। এবার যদি আমার ট্রানজ্যাকশানের ডিম্যান্ড বাড়াতে হয়, 8,000 করতে হয়, তাহলে আমার ইনকাম তো 10,000ই। স্পেকুলেশন করার জন্য অর্থাৎ ইন্টারেস্ট পাওয়ার জন্য যে টাকাটা আমি সাইডে সরিয়ে রাখছিলাম সেটাকে তাহলে কমিয়ে 2,000 করতে হবে। তাহলে দুটোর মধ্যে রিলেশান কি, একটা বেড়ে গেলে অন্যটাকে কমতে হচ্ছে বা একটা কমে গেলে অন্যটাকে বাড়তে হচ্ছে, তাহলে দুটোর মধ্যে রিলেশান কিন্তু নেগেটিভ। তাহলে ওয়াই অ্যাক্সিসে ট্রানজ্যাকশনারি মানি ডিম্যান্ড আর এক্স অ্যাক্সিসে স্পেকুলেশনারি মানি ডিম্যান্ড নিলে সেই যে কার্ভটা আমরা পাবো সেটাও কিন্তু একটা নেগেটিভ কার্ভই পাবো। হলো, এবার আমরা চলে আসলাম স্টেপ 3তে। স্টেপ 3তে আমরা কি করব, স্টেপ 3তে আমরা ট্রানজ্যাকশনারি মানি ডিম্যান্ডটাকে এখানেই নেব, ওয়াই অ্যাক্সিসে নেব, ঠিক স্টেপ 2 থেকে নিয়ে নেব। আর স্টেপ 4এ আমরা, এই স্টেপ 3তে আমরা এক্স অ্যাক্সিসে কী নেব, এক্স অ্যাক্সিসে আমরা ইনকাম বলতে পারো বা আউটপুট বা জিডিপি যেটাই তুমি বলতে চাও সেটাকে নেব। এক্স অ্যাক্সিসে আমরা ইনকামটাকে নিয়েছি আর ওয়াই অ্যাক্সিসে আমরা ট্রানজ্যাকশনারি মানি ডিম্যান্ডটাকে নিয়েছি। তো যত আমার ইনকাম বাড়বে তত আমার ট্রানজ্যাকশনারি মানি ডিম্যান্ড কী হবে, ট্রানজ্যাকশন করার জন্য আমি যে খরচাটা করব সেটা কী হবে, সেটা বাড়তে থাকবে। রাইট? ধরো কারোর ইনকাম 10,000 টাকা, সে ট্রানজ্যাকশন করার জন্য কত টাকা খরচা করবে, 7,000 টাকা। হয়তো যার ইনকাম হয়তো 30,000 টাকা, সে কি 7,000 টাকা ট্রানজ্যাকশন করার জন্য খরচা করবে ডেলি? সে কি ট্রানজ্যাকশন 7,000 টাকা করে খরচা করবে? মানে ডেলি বলতে চাইছি না, সে ট্রানজ্যাকশন করার জন্য যে খরচাটা করবে সেটা কি 7,000 হবে? মোটেই না, মিনিমাম 20-25,000 টাকা হবে। রাইট? তো যার ইনকাম যত বেশি সে ট্রানজ্যাকশানের জন্য তত বেশি খরচা করে, অর্থাৎ ডেলি তার এক্সপেন্সেস চালানোর জন্য যে খরচাগুলো সে করে থাকে সে ততটাই বেশি করে করে।
এক্ষেত্রে রিলেশনশিপটা কিন্তু পজিটিভ, একটা বাড়লে আর একটা বাড়ছে, ইনকাম বাড়লে ট্রানজ্যাকশনারি ডিম্যান্ড বাড়ছে। তো এই ক্ষেত্রে কার্ভটা কীরকম হবে, আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ হবে এরকম হলো। এবার চলে আসছি আমরা একদম লাস্টে, যেটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4-এ কী হবে, স্টেপ 4-এ আমরা এই অ্যাক্সিসে ইনকামটাকেই রাখবো আর এই অ্যাক্সিসে আমরা ইন্টারেস্ট রেটটাকে রাখবো। কি বললাম, এই অ্যাক্সিসে আমরা ইনকামটাকে রাখবো আর এই অ্যাক্সিসে আমরা ইন্টারেস্ট রেটটাকে রাখবো, রাইট। এবং এই কার্ভটা কীরকম হবে, এই কার্ভটা কিন্তু একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ হবে। সো বেসিক্যালি আমি যদি এই কার্ভটাকে প্লট করি, দিস ইজ অ্যান আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এবং এই কার্ভটাকেই আমরা কি বলে থাকি, এই কার্ভটাকেই আমরা বলে থাকি হচ্ছে এলএম কার্ভ। এই কার্ভটাকেই কি বলা হয়, এলএম কার্ভ। ওকে, সো ইন্টারেস্ট রেট আর স্পেকুলেটিভ মানি ডিম্যান্ডের মধ্যে রিলেশনটা নেগেটিভ, অর্থাৎ ইন্টারেস্ট রেট বেড়ে গেলে আমরা কি করব, স্পেকুলেশনের জন্য যে টাকার ডিম্যান্ড আমরা করে থাকি সেটাকে কমিয়ে দেব। তার সাথে সাথে স্টেপ 2-তে আমরা কি পেলাম, ট্রানজ্যাকশনারি ডিম্যান্ডের সাথে স্পেকুলেটিভ মানি ডিম্যান্ডের যে রিলেশনটা সেটা নেগেটিভ। ট্রানজ্যাকশনারি ডিম্যান্ড বাড়াতে হলে স্পেকুলেটিভ ডিম্যান্ড কমাতে হবে। আর থার্ড পার্টে আমরা কি পেলাম, থার্ড পার্টে আমরা পেলাম যে ট্রানজ্যাকশনারি ডিম্যান্ড তার সাথে ইনকাম বা আউটপুটের রিলেশনটা পজিটিভ, কারণ ইনকাম বাড়লে ট্রানজ্যাকশনারি ডিম্যান্ড বেড়ে যায়। আর ফোর্থ পার্টে আমরা কি পেলাম, ফোর্থ পার্টে আমরা পেলাম যে ইন্টারেস্ট আর আউটপুট বা ইনকামের মধ্যে রিলেশনশিপটা কি, ইন্টারেস্ট বা আউটপুট বা ইনকামের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ইন্টারেস্ট আর আউটপুট বা ইনকামের মধ্যে রিলেশনশিপটা আমরা কি পেলাম, আমরা পজিটিভ পেলাম। ঠিক আছে, সো এইভাবে এলএম কার্ভটাকে তোমাদের ম্যাথামেটিক্যালি ডিরাইভ করতে হবে। এবার অ্যালজেব্রিক্যালি এলএম কার্ভটাকে আমি নেক্সট ক্লাসে ডিরাইভ করাবো, অ্যালজেব্রিক্যালি বা ম্যাথামেটিক্যালি আমি নেক্সট ক্লাসে ডিরাইভ করাবো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এলএম কার্ভটা গ্রাফিক্যালি ডিরাইভ করালাম। ওকে, থ্যাংক ইউ।